কয়েকজন বন্ধু মিলে মেক্সিকোর ক্যাবো শহরে ঘুরতে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিমানটি কোনো এক দুর্ঘটনার কারণে প্রশান্ত মহাসাগরের উপর আছড়ে পড়ে। বিমানটি পুরোপুরি সাগরের তলদেশে ডুবে যায়, কিন্তু এখনও বিমানটিতে কিছু মানুষ বেঁচে রয়েছে, যেখানে কিনা এখন পর্যন্ত পানি গিয়ে পৌঁছায়নি। তবে সেখানে অক্সিজেনের পরিমাণ ছিল খুবই সামান্য, তাই তারা এখানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। সাথে বিমানটি এমন একটা জায়গায় গিয়ে আটকায় যেখান থেকে একটু একটু করে বিমানটি স্লিপ করতে করতে আরো গভীরে চলে যাচ্ছিল, এবং বাইরে থেকে তাদের উদ্ধার করতে আসা টিম চিহ্নিতই করতে পারছিল না তাদের বিমানটি সঠিক কোথায় গিয়ে ক্রাশ করেছিল। এবং এই সকল কিছুর থেকে বড় সমস্যা হলো গভীর সমুদ্রে এদিক ওদিক ঘুরতে থাকা ক্ষুধার্ত সব হাঙরদের নিয়ে, যারা কিনা বেঁচে থাকা মানুষগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওয়েল, আপনার কি মনে হয় এই মানুষগুলো কি এইরকম একটা জায়গা থেকে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পারবে? হ্যাঁ, বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভির কথা, যার নাম নো ওয়ে আপ। হেই গাইস, আমি নিহাল হোসেন রাফি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গল্পের শুরুতে আমরা যে লোকটিকে দেখতে পাই তার নাম ব্রাডন। ব্রাডন সেখানকার প্রাইম মিনিস্টারের মেয়ে ইভা তার পার্সোনাল বডিগার্ড হিসেবে কাজ করে। কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টের সময় ইভার মাকে ব্রাডন বাঁচাতে পারেনি, তাই সেই সময়ের ঘটনা তাকে আজও ঘুমাতে দেয় না। এরপর ব্রাডন আর ইভা এয়ারপোর্টে যায়, যেখানে তাদের সাথে জেট এবং কাইলেন নামের দুই ব্যক্তির সাথে পরিচয় হয়। এখানে ইভা তার এই দুই বন্ধুকে নিয়ে ঘুরতে যাচ্ছিল। এবার বন্ধুরা ব্রাডনকে দেখে সেখানে একদমই খুশি হয় না। ইভা তাদেরকে বলে, আরে ভাই, এখানে তো আর আমার কিছু করার নেই, বল ব্রাডনকে ছাড়া যে আমার বাবা আমাকে বেরোতেই দিবে না। তো এরপর তারা বিমানে উঠে পড়ে এবং ইভা তার বন্ধুদের নিয়ে পিছনের সিটে গিয়ে বসে। যখন বিমানটি মাঝ আকাশে পৌঁছায়, ঠিক তখনই বিমানটিতে ঝাঁকির উপলব্ধি করে। সবাই মনে করে এটা হয়তোবা স্বাভাবিক, কিন্তু পরপর কয়েকবার যখন বিমানটি এরকম কাঁপছিল, তখন সবার কাছে ব্যাপারটা কেমন জানি লাগে। আর তাই তখন পাইলট সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, একটা পাখি উড়ে এসে বিমানের ইঞ্জিনে বাড়ি খেয়েছিল, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু এরপর বিমানটি আগের চাইতেও আরো বেশি জোরে জোরে কাঁপতে থাকে, আর দেখতে দেখতে বিমানটির ইঞ্জিনে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে বিমানটির পাখা থেকে একটা লোহার ধাতু উড়ে এসে বিমানটির গায়ে লাগে, যার ফলে বিমানটির মধ্যে একটা বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়। চারদিকে হাহাকার লেগে যায়, আর তখনই কিছু মানুষ বিমানটি থেকে ছিটকে বাইরে পড়ে যায়। ব্রাডন একজনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাসের চাপ এত বেশি ছিল যে তার পক্ষে লোকটিকে ধরে রাখা একদমই সম্ভব হয়ে ওঠে না। এর মধ্যেই বিমানটি সোজা মাঝ সমুদ্রে এসে আছড়ে পড়ে। এত জোরে এসে বিমানটি পানিতে পড়ার ফলে ভিতরের সিটগুলো কাগজের মতো মরিয়ে যায়, যার ফলে সেই সিটের চাপা পড়েই অনেকে সেখানেই মারা যায়। ওইদিকে বিমানটির মধ্যে পানিতে ভরে যাচ্ছে। এর মধ্যে ব্রাডনের বুকেও একটা লোহার ধাতু ঢুকে যায়। কিছুক্ষণ ধরে বিমানটি ডুবে যাওয়ার পর অবশেষে বিমানটি একটি সিবেটে এসে আটকায়। বিমানটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়েছিল, যার কারণে বিমানটির পিছনের দিকে কিছু অক্সিজেন অবশিষ্ট রয়ে যায়। আর সেখানে ইভা তার ফ্রেন্ড এবং ড্যানিলিও নামে একজন বিমান কর্মী আশ্রয় নেয়। কিন্তু কাইলের হাত ভেঙে যাওয়ার কারণে তার খুব ব্যথা অনুভব হচ্ছিল। তখনই তাদের নজর বিমানের মধ্যে থাকা পানির উপরে পড়ে, যেখান থেকে অদ্ভুত রকমের শব্দ আসছিল। তখনই সে পানির নিচ থেকে ব্রাডন আর তার সাথে রোজা নামের একজন মেয়ে আর তার দাদি মার্ডিকে উদ্ধার করে নিয়ে আসে। মার্ডি সেই সময় অজ্ঞান হয়েছিল, তাই ড্যানিলিও তাকে সিপিআর দেয়। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে মার্ডির জ্ঞান ফিরে আসে। সেখানে বাচ্চা রোজা মেয়েটা তার দাদার ব্যাপারে জানতে চায়, যার কারণে ব্রাডন রোজা আর মার্ডিকে তার মৃত্যুর কথা বলে দেয়। সবাই খুব ভয় পেয়েছিল, তাই ব্রাডন সবার দায়িত্ব নিয়ে সবাইকে সান্ত্বনা দেয়। সে তাদেরকে বলে তার মতে কিছুক্ষণের মধ্যেই কোনো রেস্কিউ টিম তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সেখানে ড্যানিলিও তাদেরকে বলে পাইলটের নিয়ম অনুযায়ী বিমানটি ক্রাশ হওয়ার পূর্বেই হয়তোবা ইমার্জেন্সি মেসেজ পাইলট অবশ্যই পাঠিয়েছিল। এরপর ব্রাডন বিমানে রাখা ইমার্জেন্সি অক্সিজেনের ব্যাপারে জানতে চায়। তখন ড্যানিলিও অক্সিজেন ট্যাঙ্ক চেক করে দেখতে পায় সেটা আগে থেকেই খালি ছিল। কিন্তু তখন মার্ডির মনে পড়ে বিমানের মধ্যে সে একজনের কাছে একটা অক্সিজেন ট্যাঙ্ক দেখেছিল, তাই ব্রাডন সেই ট্যাঙ্ক উদ্ধার করতে পানিতে যাবে। তখন মার্ডি তার স্বামীর ক্যাপটা সে স্মৃতি হিসাবে নিয়ে আসার জন্য অনুরোধ করে। এরপর ব্রাডন সেই পানির মধ্যে ক্যাপ তো খুঁজে পায়, কিন্তু সে দেখতে পায় সেখানে বাইরে ক্ষুধার্ত হাঙর ঘোরাঘুরি করছিল। তাই সে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি অক্সিজেন ট্যাঙ্কটা খুঁজে বের করে। কিন্তু তখনই একটা হাঙর এসে তাকে আক্রমণ করে। উপরে সবাই পানির নিচের এই অবস্থা দেখে অনেক ভয় পাচ্ছিল। আর তখনই ব্রাডন পানির নিচ থেকে মাথা বের করে মার্ডিকে তার স্বামীর ক্যাপ আর অক্সিজেন ট্যাঙ্ক দিয়ে সবাইকে পানি থেকে দূরে সরে যাওয়ার জন্য বলে। আর তখনই একটা হাঙর তাকে টেনে পানির মধ্যে নিয়ে যায়। হাঙরের এমন তাণ্ডব দেখে তারা খুব ভয় পেয়ে যায়, তাই তারা পাশের কেবিনে ঢুকে অপেক্ষা করার জন্য ভাবে, যেখানে কিনা মার্ডি কাইলের হাতের চিকিৎসা করে।
মার্ডি আসলে একজন নার্স ছিলেন। যুদ্ধের সময় আহত ব্যক্তিদের তিনি সুস্থ করে তুলতেন, তাই প্রয়োজন হলে মার্ডি যে কোনো সমস্যার চিকিৎসা করতে পারত। তাই মার্ডি কাইলের হাত সোজা করে সেখানে থাকা উপস্থিত জিনিস দিয়ে তার হাত প্লাস্টার করেও দেয়। ওইদিকে একটা হেলিকপ্টার তাদেরকে খোঁজার জন্য আসে, কারণ বিমানের মধ্যে প্রাইম মিনিস্টারের মেয়ে থাকার কারণে যে কোনো মূল্যই হোক তাদেরকে খুঁজে বের করতেই হবে। আর এইদিকে বিমানের মধ্যে সময় যত যাচ্ছে স্বাভাবিকভাবে তাদের ভয়টাও ততই বেড়ে চলেছে। আর তখনই তারা লক্ষ্য করে বিমানের মধ্যের পানিগুলো রক্তে লাল হয়ে যাচ্ছে। তারা বুঝে যায় ক্ষুধার্ত হাঙরগুলো মৃত মানুষগুলোর দেহ খেতে শুরু করেছে। ওইদিকে বাইরে কিছু হাঙর বারবার বিমানের জানালায় আক্রমণ করছিল, যেটা দেখে রোজা বাচ্চা মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তাই ইভা বাচ্চা মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে খুব শীঘ্রই আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু বাইরে হেলিকপ্টারে থাকা অফিসাররা এখন পর্যন্ত বিমানের কোনো চিহ্ন বিন্দুও খুঁজে পায়নি। ওইদিকে ইভা পানির গতিপথ দেখে বুঝে যায় তাদের হাতে আর মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় রয়েছে। তার উপর আবার নতুন করে বিমানের ছাদ দিয়ে পানি লিক করা শুরু করেছে, কারণ বিমানের বাইরে পানির চাপ ছিল অতুলনীয়, যেটা কিনা এই বিমানটি আর ধরে রাখতে পারছিল না। আর তখনই বিমানটি আরো গভীরে যেতে শুরু করে। বিমানটি কিছুক্ষণ এভাবেই যেতে যেতে একটা পাথরের সাথে গিয়ে আটকায়, কিন্তু সমস্যা হলো এই নতুন জায়গায় বিমানের মধ্যে আরো তাড়াতাড়ি পানি ঢুকতে থাকে। তাই তাদের যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাহলে তাদেরকে হাঙরের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে বের হতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা কি আদৌ সম্ভব? তাই সেটা নিয়ে সবাই ভাবতে থাকে। আর তখনই সেই ছোট্ট বাচ্চা মেয়েটা তাদেরকে বলে হাঙর তো বুদবুদ পছন্দ করে না। যখন তারা বলে তুমি এটা কিভাবে জানলে, তখন বাচ্চা মেয়েটি বলে আমাকে স্কুলে শিখিয়েছিল যে হাঙর বুদবুদ একদমই পছন্দ করে না। কিন্তু সমস্যা হচ্ছে তারা এত সময় ধরে নিঃশ্বাস না নিয়ে কি করে এখান থেকে বের হবে। আর তখনই কাইলের মনে পড়ে এয়ারপোর্টে সে দেখেছিল 2 জন ডুবুরি তাদের পোশাক নিয়ে ঢুকেছিল, কিন্তু ড্যানিয়েল জানায় সেগুলো তো বিমানের নিচের সাইডে রাখা, যেটা কিনা ইতিমধ্যেই পানিতে ডুবে গিয়েছে। তবে সেখানে আমার মনে হয় অক্সিজেনের ট্যাঙ্ক পুরো খালি, কারণ আর তা না হলে তো সেটা বিমানের মধ্যে আনাই যেত না। কিন্তু ইভার কথা হলো আরেকটা, অক্সিজেন নাই তো কি হয়েছে, বাকি জিনিসগুলো তো আমরা কাজে লাগাতে পারবো। ওইদিকে হেলিকপ্টার দিয়ে বিমানের ধ্বংসস্তূপ খুঁজতে খুঁজতে তাদের নাকি তেলই শেষ হয়ে গিয়েছে, যা দিয়ে তারা আর সর্বোচ্চ গেলে 15 মিনিট উঠতে পারবে। কিন্তু তখনই তারা বিমানটির ধ্বংসস্তূপ দেখতে পায়। তারপর তারা সময় নষ্ট না করে 2 জন ডুবুরিকে তাদেরকে খোঁজার জন্য সমুদ্রে পাঠায় এবং তারা খুব দ্রুত তাদের বিমানটি খুঁজে বের করে ফেলে। ডুবুরিদেরকে দেখতে পেয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় আর তাদেরকে হাত দিয়ে ইশারা করতে থাকে। তাই একজন ডুবুরি তাদেরকে দেখার জন্য জানালার কাছে যায়, কিন্তু সেই ডুবুরি খেয়াল করে নাই তার পিছনেই ছিল ভয়ঙ্কর সেই হাঙর। ভিতর থেকে সবাই ডুবুরিকে হাঙরের কথা বোঝানোর অনেক চেষ্টা করছিল। তখনই হঠাৎ একটা হাঙর ডুবুরির উপর আক্রমণ করে, আর এর কিছুক্ষণ পর সেই ডুবুরির একটা পা তাদের সামনে দিয়ে ভাসতে ভাসতে চলে যায়। সবাই আরেকজন ডুবুরিকে খুঁজতে থাকে, কিন্তু সেই ডুবুরিকেও কোথাও দেখতে না পেয়ে তারা বুঝে যায় 2 জন ডুবুরি হয়তো হাঙরের শিকার হয়ে গিয়েছে। ওইদিকে হেলিকপ্টারের তেল শেষ হয়ে যাওয়ার কারণে পাইলট হেলিকপ্টার নিয়ে ফিরে যায়। আর বিমানের মধ্যে ইভার কথা মতো যে ডুবুরি 2 জন মারা গিয়েছে তাদের সাথে থাকা সরঞ্জামগুলো খুঁজে বের করে সেগুলোর ব্যবহার করে তারা এখান থেকে বের হতে পারবে। ইভা যখন পানির মধ্যে ডুবুরিদের জিনিসগুলো খোঁজার জন্য যায় সেখানে ইভা কালো একটা ছায়ার মতো কিছু দেখতে পায়, কিন্তু ইভা বুঝে উঠতে পারছিল না ছায়াটা আসলে কিসের। এই জন্য ইভার বন্ধু জেড বিমানের সিটের উপর পাড়া দিয়ে দেখার জন্য যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জেডের পা পিছলে পানিতেই পড়ে যায়। সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়, কিন্তু জেড পানি থেকে মাথা উঠিয়ে বলে আরে আমি তো শুধু মজা করছিলাম। জেডের পানি থেকে উঠতে একটু লেট হয়ে যায়। এর মধ্যেই একটা হাঙর এসে জেডের পায়ে কামড়ে দেয়, যেখান থেকে জেডের বাঁচা অসম্ভব ছিল, কিন্তু ভাগ্যিস সেখানে সবাই মিলে জেডকে বাঁচিয়ে নেয়। তবে হাঙরের আক্রমণে সে তার একটা পা হারায়। তাই মার্ডি রোজাকে বাইরে রেখে জেডের রক্ত বন্ধ করার জন্য সেখানে থাকা সিট বেল্ট দিয়ে বেঁধে দেয়। ইভা খুব দ্রুত এখান থেকে বের হতে চায়, তাই সে বিমানের নিচে গিয়ে সেই ডুবুরিদের পোশাক নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর ড্যানিয়েল নিচে যাওয়ার দরজাটা খুলে দেয়, যেখানে পানিতে ভরে ছিল। ইভা হাতে করে একটা ফ্লায়ার লাইট নিয়ে সেই ডুবুরিদের পোশাক খুঁজতেছিল, তাই সেখানে তার পিছনেই কিছু একটা আসতেছিল যেটা সে খেয়াল করতে পারে না। এর মধ্যে সে ডুবুরিদের পোশাকটি পেয়েও যায়, কিন্তু তখনই একটা অক্টোপাস তার উপর এসে আক্রমণ করে।
যার ফলে তার ফ্লায়ার লাইটটা নিভে যায়। এটা দেখে তো সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তবে তার কিছুক্ষণ পর ইভা সেই ডুবুরিদের পোশাক নিয়ে উপরে চলে আসে। ব্যাগ খোলার পর তারা দেখতে পায় সেখানে শুধুমাত্র 4 জন পরার মতো পোশাক রয়েছিল। আর তখনই তারা বিমানের জানালায় কিছু শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি করে জানালার কাছে গিয়ে যখন বাইরে তাকায় তখন সেখানে কাউকে দেখতে পায় না। তাই তারা বুঝে যায় এটা হাঙরের করা শব্দ ছিল। এরপর তারা পিছনে তাকিয়ে দেখতে পায় জেট ইতিমধ্যেই মারা গিয়েছে। কিন্তু এরপরেও ইভা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু মার্ডি বলে জেট আর বেঁচে নেই। আর তখনই বিমান আবারও সমুদ্রের একটা গর্তের দিকে যাওয়া শুরু করে, যেখানে কিনা বিমানটি পড়ে গেলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এবারের মতো বিমানের সামনের অংশ ভেঙে যাওয়ার কারণে বিমানটি সেখানেই আটকে যায়। তবে বিমানের মধ্যে পানি আরো দ্রুত ঢোকা শুরু করে, তাই এবার তাদের সেখান থেকে বের হওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তখন এবার মনে পড়ে রোজার হাঙর নিয়ে বলা সেই বুদবুদের কথা। তাই ইভা হাঙরকে দূরে সরানোর জন্য বিমানে থাকা ছোট ছোট অক্সিজেন মাস্ক ব্যবহার করবে বলে জানায়, কারণ তাদেরকে পানির অনেকটা উপরে যেতে হবে। সেটা যে কতটা উপরে তাও ঠিক তাদের জানা নেই। তাই ইভা সেখানে থাকা সকল অক্সিজেন মাস্ক একসাথে করে নেয়। আর বাইরে থাকা হাঙরের দল বারবার বিমানটিতে আঘাত করছিল, যার ফলে এবার বিমানের ছাদ ফেটে ভিতরে পানি ঢোকা শুরু হয়। এরপর সবাই ডুবুরিদের পোশাক পরে নেয়, কিন্তু ম্যাডি বলে সে পোশাক না পরেই সাঁতার কেটে বাইরে যেতে পারবে। আসলে ম্যাডি ইচ্ছা করেই পোশাকটি পরেনি, কারণ সে জানতো তার এই অসুস্থ শরীর নিয়ে সে বেশি দূর যেতে পারবে না। আর তাই সে তার জীবনের বিনিময়ে বাকিদেরকে বাঁচানোর কথা ভাবে। জেটকে সবাই শেষ দেখার পর তারা বিমান থেকে বাইরে যাওয়া শুরু করে। আর তখনই বিমানটি আবারও সেই গর্তের দিকে যেতে লাগে। আর এবার দেখা যায় বিমানটির পুরো সামনের অংশটাই আলাদা হয়ে সমুদ্রের তলদেশে হারিয়ে যায়, যার মানে খুব শীঘ্রই বিমানটিও সেই গর্তের মধ্যে হারিয়ে যাবে। মার্ডির কথা হলো ইভা আর রোজাকে সবার প্রথমে যাওয়া উচিত। তাই মার্ডির কথা মতো তারা দুইজন যখন আগে যাচ্ছিল তখনই তাদের সামনে একটা হাঙর চলে আসে। হাঙরকে দূরে সরানোর জন্য ইভা সেই অক্সিজেনের সাহায্য নেয়। হাঙর চলে গেলে তারা দুইজন আবার সামনের দিকে যেতে লাগে। আর তাদের ঠিক পিছে পিছেই কাইল আর ড্যানিলিও আসছিল, কিন্তু মার্ডি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর বসে বসে তার স্বামীর কথা ভাবতে থাকে। কাইলের ভয়ের কারণে সে উপরে এসে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তাই ড্যানিলিও তাকে সাহায্য করার জন্য তার দিকে যাচ্ছিল। তখনই একটা হাঙর কাইলের উপর আক্রমণ করে, যেটা দেখে ড্যানিলিও ভয় পেয়ে ইভা আর রোজার দিকে চলে যায়। সেখানেই তারা একজন ডুবুরির মৃতদেহ পায়, আর তার সাথে থাকা অক্সিজেন ট্যাঙ্ক থেকে তারা সবাই নিঃশ্বাস নেয়। এরপর ইভা সেই অক্সিজেন ট্যাঙ্ক রোজা আর ড্যানিলিওর সাথে দিয়ে তাদেরকে বিমানের বাইরে বের করে দেয়। ইভা যখন বিমান থেকে বের হতে যাবে তখনই তার সামনে একটা হাঙর চলে আসে, যেটা দেখে তো ইভা একদমই চুপচাপ হয়ে যায়। তার এই সাহসিকতার কারণে হাঙর তাকে আক্রমণ না করে বিমানের ভিতরে চলে যাচ্ছিল, কিন্তু হাঙরের লেজের সাথে বাড়ি খেয়ে তার মাস্কটি খুলে যায়। আর তখনই হঠাৎ করে তার সামনে আরো অনেকগুলো হাঙর চলে আসে। ইভা খুব দ্রুত বিমানের সামনের ভাঙা জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বিমানটি আবারও সমুদ্রের তলদেশে আরো গভীরে তলিয়ে যাচ্ছিল, যার ফলে ইভার সাঁতার কাটতে অনেক সমস্যা হচ্ছিল। কিন্তু তারপরেও সে একটা একটা করে সিট ধরে ধরে সামনে আগাচ্ছিল। আর বিমানটি পুরোপুরি নিচে চলে যাওয়ার আগেই ইভা বিমানটি থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু সেখানে এত বিশাল একটা বিমান নিচের দিকে যাওয়ার কারণে পানির মধ্যে যে একটা চাপের তৈরি হয়, যেটা কিনা ইভাকে উপরে উঠতে দিচ্ছিল না। তাই ইভা সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার গায়ে লাইফ জ্যাকেট থাকার কারণে সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। যখনই সে উপরের দিকে চলে আসে তখনই তার জ্ঞান ফিরে এবং সে আবারও নিঃশ্বাস নেয়। কিন্তু চারদিকে এমন অন্ধকার দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে একটা হেলিকপ্টার তাকে উদ্ধার করার জন্য চলে আসে, যেখানে কিনা ড্যানিলিও আর রোজা আগে থেকেই ছিল। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।